জানুয়ারি মাস পড়ে গেছে আর সবাই এদিকে পিকনিক করতে এদিকে ওদিকে সব ছুটে বেড়াচ্ছে। তার জন্য আমিও আজকে বাড়িতে পিকনিক তৈরি করে নিলাম। আমার আজকের আয়োজনে ছিল বিরিয়ানি। বিরিয়ানিটা দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই বিরিয়ানিটা খেতে খুব ভালো লাগে, একদম ঝরঝরে হয়েছে আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর কিভাবে আমি এই বিরিয়ানিটা তৈরি করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। সোনালী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজকের বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমেই আমি বিরিয়ানি চালটাকে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে আগে ভিজতে দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন একদম টলটলা হয়ে গেছে, জলটা পরিষ্কার। আর এখন আমি চালটাকে ভিজতে দিয়ে দিলাম। আর এদিকে মাংসটা রেডি করে নিয়েছি। মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তার জন্য বার করে এটা বরফটা গলতে দিয়েছি। বিরিয়ানিতে দেওয়ার জন্য আমি কিছুটা গাজর আর কিছুটা মটরশুঁটি নিয়েছি। এতে কালারফুল হয়, দেখতেও ভালো লাগে আর সবজিটাও খাওয়া যায়। অনেকেই কিন্তু ব্যবহার করে না, কিন্তু শীতের সময় আমি এটা ব্যবহার করি, আমার ভালো লাগে। তো প্রথমে আমি এটাকে ভেজে নেব। তার জন্য শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটা হালকা তেল দিয়ে ভাজবো। অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেব। তো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করে ভেজে নেব। অল্প সময় নিয়ে ভেজে নিয়েছি তেলটা। অল্প তেলের মধ্যে দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। মটরশুঁটি আর গাজর দুটো ভাজা হয়ে গেছে। অফ ক্যামেরায় তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন একটা থালার মধ্যে রেখে দিয়েছি। এখন আমি ওই কড়াইয়েই বেশি করে তেল দিয়ে দিব। দিয়ে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নেব, তারপরে ওই তেলেই আলুগুলো ভেজে নেব। তার জন্য একটু বেশি পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের সঙ্গে কিছুটা পরিমাণে সর্ষের তেল অ্যাড করব। তো প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা পাতলা করে কেটে নিয়েছি বিরিয়ানি বেরেস্তার জন্য। তো যে দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে পেঁয়াজটা দেখুন হালকা ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি সর্ষের তেলটা অ্যাড করে দেব। বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি এখানে অ্যাড করে দেব, কারণ এই একই তেলেই সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট হবে। সরষের তেল দিয়ে গাছের আঁচটা আমি ভালোভাবে হাই করে দিয়েছি, কারণ অল্প তেল দিলে আঁচটা কমিয়ে দিলে কিন্তু জল ছেড়ে দেবে, তখন বেরেস্তাটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বেরেস্তাটা আমার অনেকটা হয়ে গেছে, মানে হাফ হয়েছে, এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি। তো আমি একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে আর কিছুক্ষণ সময় অপেক্ষা করলেই কিন্তু বেরেস্তাটা সুন্দরভাবে কালার চলে আসবে। কিছুক্ষণ সময় আমি অপেক্ষা করেছি, তার মধ্যেই কিন্তু আমার বেরেস্তাটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। আমারটা কিন্তু একটু বেশি লাল হয়ে গেছিলো, এর আগেই তুলে নেওয়ার চেষ্টা করবেন আপনারা। তো এই যে আমি তেলটা ঝরিয়ে নিয়েছি। তেল আবার ঝরানো না হলে কিন্তু আবারও পুড়ে যাবে যখন থালার মধ্যে রাখবেন তখন। তাই অবশ্যই তেলটা ঝরিয়ে নেবেন। আমি তেলটা ঝরিয়ে একটা পাত্রের মধ্যে ছড়িয়ে দিলাম। এখানে মটর আর মানে মটরশুঁটি আর গাজর আর এখানে বেরেস্তা আর এখানে আলু সিদ্ধ করা হয়েছে, সব কিছু এক কাছে রাখা আছে। তো এই যে আলু সিদ্ধটা নিয়ে নিলাম। আলুটা সিদ্ধ করে নিয়েছি হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো আর মশলা দিয়েই আলুটা সিদ্ধ করে নিয়েছি। একটা ভাপেই সিদ্ধ হয়ে যায়, মানে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তারপরে ওই তেলেই কিন্তু কড়া করে আলুগুলোকে ভেজে নেব, একদম সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নেব। আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। একটা সাইড ভাজা ভাজা হয়েছে, তাই আর একটা সাইড উল্টিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর আলুগুলোর কালার এসেছে। তো এভাবে ধৈর্য ধরে অল্প অল্প করে সবগুলো আমি কিন্তু ভেজে তুলে নেব। তো দেখুন আলু কিন্তু ভাজা হয়ে গেছে ভালোভাবে। তো এখন তুলে একটা পাত্রে রেখে দেবো। কি সুন্দর কালার এসেছে। আমি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। তো একইভাবে আমি সবগুলো আলু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। কতগুলো আলু ভাজা হয়ে গেছে দেখুন। তো সবগুলো আলু যেহেতু ভাজা হয়ে গেছে, এখন ওই তেলেই কিন্তু মশলা তৈরি করব চিকেন রান্নার জন্য। আমি কিন্তু এখানে এক্সট্রা তেল ব্যবহার করব না, এই তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। এখানে আদা, রসুন, পেঁয়াজ আর জিরার পেস্ট আছে, একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এখন মশলাটা তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়িয়ে কষিয়ে মশলাটা তৈরি করব। আর এখানে আমি কিছুটা তেল অ্যাড করব। সেই তেলটা কিন্তু আমি আলু ভাজা থেকেই তুলে রেখেছিলাম। এই যে দেখতে পাচ্ছেন যে তেলটা আমি ব্যবহার করেছিলাম আলু ভাজতে, সেখান থেকে কিছুটা পরিমাণে তুলে রেখেছিলাম। এখন আমি একটু জল দিয়ে দিলাম।
জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব, এতে করে মশলার কোনো বাজে গন্ধ থাকবে না, আর খেতে কিন্তু খুব সুন্দর হবে মশলাটা যদি ভালোভাবে কষানো হয়। দেখুন কত সুন্দরভাবে মশলাটা আমার উপরে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সব দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে আবারও কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম, যেহেতু আলুতে লবণ দেওয়া আছে, ভাতেও আলাদা করে লবণ দেবো, তাই এখানে স্বাদ মতো দেবো। আর এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম জিরা ধনিয়া পাউডার, দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না, এখানে একটু আমি কালার ব্যবহার করব, জাফরান রং। মশলাটা খুবই সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এর থেকে বেশি আর কষানোর দরকার পড়বে না। এখানে আমি এখন চালের জন্য জলটা বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছু। আর এখানেও মশলার মধ্যেও তেজপাতাটা দিয়ে দিলাম সব শেষে। তারপরে এখন মাংসটা দিয়ে দিব, মাংসটা দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাংসটা অবশ্যই হালকা আছে কষানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু মাংস থেকে জল বার হবে আর সুন্দরভাবে কষানো হবে। সাইডে আমি ভাতটা যে বসাবো তার জন্য জল দিয়ে দিয়েছি, জলে সব মশলা দিয়ে দিয়েছি আর ঢাকা দিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার জন্য। আর এখানে কিছুটা জাফরান কালার দিয়ে দিলাম মাংসটা সুন্দর একটা কালার আসার জন্য। অনেকেই বিরিয়ানি তৈরি করলে কিন্তু মাংসতে কালার দেয় না, আর আমার একটু কালারফুল ভালো লাগে। জীবনে যদি কালার না থাকে তাহলে তার জীবনের মানে কোনো রঙই থাকে না, একদম সম্পূর্ণ সাদা হয়ে যায়। তো আমাকে সব কিছু কালারফুল একটু ভালো লাগে, তার জন্য আমি কালার ব্যবহার করি। আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে দিয়ে এবার হালকা আঁচে ঢাকা দিয়ে আমি মাংসটাকে কষাবো। ঢাকা দিয়ে অফ ক্যামেরায় আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর কত সুন্দর কালার এসেছে। এখন আমি সামান্য কিছুটা পরিমাণে জল দিয়ে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ করার জন্য। এখন কিন্তু গ্যাসের আঁচটা হাইয়ে রেখে আমি ফুটিয়ে জলটা শুকিয়ে নেব। তো এই যে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে জল দিয়ে এখন মাংসগুলোকে ভালোভাবে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। দেখুন ঢাকা দিয়ে দিলাম, আর এদিকে কিন্তু জলটাও আমার ফুটে উঠেছে। এই যে দেখতে পাচ্ছেন জলটা ফুটে উঠেছে। এখন এই পর্যায়ে আমি এখানে লবণ দিয়ে দিব, স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে। স্বাদ মতো লবণ দিয়ে চালটা আমি দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দেখুন চালটাকে আমি দিয়ে দিয়েছি অফ ক্যামেরার মধ্যে। চালটা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তার মধ্যে দেখুন চালটা কিন্তু একদম ফুটে উঠেছে। চালটা অবশ্যই একটু চেক করে নেবেন, চালটা 80% মতো সিদ্ধ হবে, 20% কাঁচা কাঁচা ভাব থাকবে, তাহলে কিন্তু বিরিয়ানিটা সব থেকে পারফেক্ট হবে। তা না হলে কিন্তু ঝরঝরা হবে না। আর অনেকেই কিন্তু চালটা ঝরঝরা করার জন্য তেল ব্যবহার করে, কিন্তু আমি তেল ব্যবহার করি না। আপনারা চাইলে কিন্তু চালে একটু তেল দিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের রেসিপিটা একদম ঝরঝরা হবে। মাংসটা একটু নাড়াচাড়া করে দিলাম, নাড়াচাড়া করে আমি ঝোলটা শুকিয়ে নিব। আর এদিকে দেখুন ভাতটা কিন্তু অনেকটা ফুটে এসেছে, জলটা অনেকটা কমে গেছে। ভাতটা আমি চেক করছি, দেখুন এখানে সামান্য একটু পরিমাণে হবে, তাই জন্য আমি এটাকে আর একটু ফুটিয়ে নিচ্ছিলাম। ভাতটা যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু বিরিয়ানি খাওয়ার মজা থাকবে না, তাই অবশ্যই ভাতটা ঝরঝরা করেই নামাতে হবে। তো এখন আমি একটু মানে ক্যামেরা অফ করিনি, ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি যে কিভাবে আমি ভাতটা রেডি করে নামাচ্ছি। দেখুন আমি দুবার চেক করছি, চেক করে দেখাচ্ছি দেখুন। তো এটা এখন 50%-এর ওপর সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, তারপরেই কিন্তু আমি এটা জল ঝরিয়ে দেব। অনেকটা জল কমে গেছে, ভাতটা কিন্তু একদম ফুলে ফেঁপে উঠেছে। এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি ভাতটা কেমন হয়েছে। দেখুন ভাতটা কিন্তু হয়ে গেছে, এর থেকে বেশি আর ফোটাবো না, তখন ভিতরে ভাতগুলো নরম হয়ে যাবে আর ওপরগুলো শক্ত শক্ত থাকবে। এটা জলটাকে ঝরিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলেই কিন্তু ভাতটা পারফেক্ট হয়ে যাবে।
তো ভাতটা যেহেতু হয়ে গেছে, এখন জলটা ঝরাতে দেব। আর এদিকে মাংসটাও কিন্তু আমার হয়ে গেছে, জলটা দেখুন গায়ে মাখা মাখা হয়েছে, ওপর থেকে তেল ছেড়ে এসেছে। আর সামান্য একটু জলটা শুকিয়ে নেব। আর সব সময় একদম কষা কষা মাংস ব্যবহার করবেন না বিরিয়ানিতে, তাহলে কিন্তু বিরিয়ানিটা মাখো মাখো হবে না, তখনও কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্যই বিরিয়ানিটা মাখো মাখো হতে হবে, একদম জুসি জুসি হবে। এই যে ভাতটা জল ঝরিয়ে নিয়েছি, এখন মাংস নামিয়ে নিয়েছি, আর বিরিয়ানি বসানোর পালা। বিরিয়ানি বসানোর জন্য এদিকে আমি একটা বড় পাত্র নিয়েছি, বড় পাত্রের মধ্যে ঘি গরম করে নিয়েছি। দেখুন এই যে দেখতে পাচ্ছেন ঘি দিয়েছি, ঘি গরম করে নিয়ে এখন অল্প পরিমাণে ভাত দিয়ে দিব। ভাতটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি, ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। দেখুন বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। এখন একটা একটা করে আলুগুলো সাজিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা লেয়ারে সুন্দরভাবে মাংস আলু সব কিছু পাওয়া যায়, খুঁজে খুঁজে বের না করতে হয় তার জন্য। আর এদিকে মটরশুঁটি আর গাজর ভেজে রেখেছিলাম, সেটাও কিন্তু দিয়ে দিচ্ছি মধ্যে। এখন আমি প্রত্যেকটা জায়গায় 2 পিস 1 পিস করে মাংসগুলো রেখে দেবো। এইভাবে ধাপ বাই ধাপ মাংস দিয়ে বিরিয়ানিটা সেট করলে বেশি ভালো হয়। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসর সঙ্গে সঙ্গে একটু একটু ঝোল যাচ্ছে, গ্রেভি। এর জন্য ভাতটা অনেকটা মাখো মাখো হবে, খেতেও ভালো লাগবে। আর এখানে বিরিয়ানি মশলাটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। এখন ধনা পাতা দিয়ে দিলাম, ধনা পাতা দিয়ে আবারও সেম প্রসেসে ভাতটা দিয়ে দিব। তো এইভাবে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ আমি সাজিয়ে নেব সেম প্রসেসেই। ভাত দিয়ে দিলাম, এইভাবে লেয়ার বাই লেয়ার কিন্তু সাজাতে হবে। দেখুন কত সুন্দরভাবে আমি ভাত দিয়ে সমস্ত জিনিসগুলো ঢেকে দিলাম। আর ভাতগুলো কত সুন্দর ঝরঝরা হয়েছে দেখুন। আর একদম গরম থাকতে এই কাজটা করবেন, তাহলে বেশিক্ষণ দমে বসাতে হবে না। আর এই যে আবার উপর থেকে আমি বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছি, সেমভাবে স্টেপ বাই স্টেপ সব কিছু দিয়ে দিব। ধনেপাতা ছড়িয়ে দিলাম, ধনেপাতা ছড়িয়ে দিয়ে এদিকে ওপরে আবার গাজর আর মটরশুঁটি ভাজা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আবারও সেই আলু ভাজা দিচ্ছি। আলু ভাজা দেওয়া হয়ে গেলে আবারও এখানে দিয়ে দিব মাংস। আর প্রত্যেকটা লেয়ারে কিন্তু বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিতে হবে, তাহলে বেশি ভালো হবে। দেখুন মাংস দিয়ে দিচ্ছি। কে কীভাবে তৈরি করেন আমি জানি না, কিন্তু আমাকে এইভাবে তৈরি করতে বেশি ভালো লাগে। বিরিয়ানিটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আর আমি কিন্তু এখানে কোনো রকম হাবিজাবি মশলা ব্যবহার করি না, অনেক রকম মশলাই কিন্তু অনেকে ব্যবহার করে, কিন্তু আমাকে প্লেনটা বেশি ভালো লাগে। অনেক সময় অনেক কম মশলায় কিন্তু খাবার বেশি ভালো হয়, অনেক কিছু দিয়ে দিলে ভালো লাগে না, যেমন মিঠা আতর, গোলাপ জল এইসব অনেকে ব্যবহার করে, কেওড়া জল। আমি কিন্তু এগুলো কিছুই ব্যবহার করি না, আমি একদম সিম্পলভাবে ব্যবহার করি, তাতেও কিন্তু খুব টেস্টি হয়। তো ধাপে ধাপে আমার শেষ লেয়ারটাও কিন্তু সাজানো হয়ে গেল দেখুন। শেষ লেয়ারে আমি এখন কিছু মশলা ব্যবহার করব। মশলা বলতে ঘি দিব ওপর থেকে, আর একটু কালার ব্যবহার করব। আপনারা চাইলে এখানে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু কালারটা ব্যবহার করলে বেশি ভালো লাগে দেখতে। এই যে সবশেষে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আর এখানে কিন্তু 10-এর যে বিরিয়ানি প্যাকেটটা থাকে সেই প্যাকেটটাই দিয়েছি। এখানে বুঝতে পারছেন যে কতটা কম ব্যবহার করেছি। আর এখানে বেশি করে ঘি দিয়ে দিলাম। অনেকে সাদা তেল ব্যবহার করে, কিন্তু আমি সাদা তেল ব্যবহার করি না। এমনিতেই সাদা তেল আমাদের শরীরে অনেক ক্ষতি করে, আর ঘি দিলে টেস্টটাও বাড়িয়ে দেয়। আর ঘিতে যেহেতু ক্ষতি করে না, তার জন্য আমি ঘিটাই বেশি ব্যবহার করি। তো ঘি দিয়ে দিয়েছি, আর এদিকে এখন আমি কালারটাও দিয়ে দিব। তার জন্য জায়গায় জায়গায় ফুটো করে নিচ্ছি, সাইড করে দিলাম ভাতগুলোকে, দিয়ে কালারগুলো ঢেলে দিচ্ছি। এতে করে জায়গায় জায়গায় কালার হবে, জায়গায় জায়গায় সাদা সাদা ভাত থাকবে। এতে করে সব খুব সুন্দর কালারিং হবে, আর দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এই যে আমি ঢাকনাটা আটা দিয়ে এইভাবে সেট করে বসিয়ে দিয়েছিলাম 15 মিনিট মতো হালকা আঁচে। তারপরে আমি এটা খুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, অনেক সুন্দর একটা স্মেল আসছিল। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে। আর এখান থেকে একটু কেটে একজনকে খেতে দিয়েছিলাম, তার জন্য এই জায়গাটা এরকম এলোমেলো হয়ে আছে। তো দেখুন কত সুন্দর হয়েছে ফাইনাল লুকটা।
এখন আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা ঝরঝরা হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। এই দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে। তো বিরিয়ানি অনেকে তৈরি করতে জানেন, আবার অনেকে জানেন না। তো এই রেসিপি ফলো করে একবার তৈরি করে দেখবেন, খুব সুস্বাদু হয়। আর বন্ধুরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর থেকে বেশি বড় করব না। এই যে লাস্ট ফিনিশিং দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। সাদা কালার, মানে সাদা কালার আছে, এখানে ফুড কালারের কালার আছে, এখানে ধনেপাতার সবুজ কালার আছে, কালারিং হয়েছে, দেখতেও ভালো লাগছে। আর একদম চিকেনটাও খুব সফট হয়েছে, আর ভাতটা একদম জুসি জুসি হয়েছে, মশলা মাখা মশলা মাখা। তো স্পাইসি যারা পছন্দ করে তাদের জন্য পারফেক্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।